আমাদের দর্শকদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ওমর গাজী এবং আজ আমার সাথে আছেন সুবুহি খান, মঈনুদ্দিন আহমেদ এবং আমানা বেগম। আমরা এই উপলক্ষটিকে অনন্য, বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুর জন্য ব্যবহার করতে চাই। আমরা ২০০৮ সালের ২৬শে নভেম্বর চাবাদ হাউসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতিকে সম্মান জানাতে এবং স্মরণ করতে চাই। ওই নিহতরা ছিলেন ইহুদি। এর আগে ভারতের মাটিতে ইহুদিরা নির্যাতিত হয়নি। আমাদের ইতিহাসে প্রথমবার পাকিস্তানি উগ্রপন্থী সন্ত্রাসী কর্তৃক ইহুদিদের উপর নৃশংস নির্যাতন ও হত্যালীলা চালানো হয়েছিল। ২৬ নভেম্বর এর সন্ত্রাসীদের দ্বারা বন্দী ও নিষ্পন্ন করা সকল পণবন্দীদের মধ্যে ইহুদিদের মৃতদেহে সবচেয়ে বেশি নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। আমি সুবুহিন খান, আধ্যাত্মিকতা ভারতবর্ষের একজন সনাতনী মুসলিম। আমরা এই উপলক্ষকে এই দৃঢ় কথা বজায় রাখছি যে অতীতে ভারতে ইহুদি বিদ্বেষ কখনো সমস্যা ছিল না এবং ভবিষ্যতে কখনো হবেও না। এই স্মৃতিসৌধে আমরা নিহতদের স্মরণ করি এবং সম্মান জানাই। এই মুহূর্তে আমরা ভারতের সমৃদ্ধ ইহুদি ইতিহাসকে স্মরণ করি, বিশেষ করে সেই অনন্য, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যা ভারতীয় মুসলিম ও ভারতীয় ইহুদিরা যুগ যুগ ধরে গড়ে তুলেছে এবং আজও যেটি অটুট রয়েছে। এই বিশেষ ইহুদি-মুসলিম সম্পর্ক এমন একটি বিষয় যা আমরা গভীরভাবে লালন করি এবং সর্বদা লালন করব। এই মর্মান্তিক ঘটনার নিহতরা ছিলেন অপূর্ব হৃদয়ের মানুষ, তাঁদের সামনে ছিল এক সম্ভাবনাময়, সুন্দর জীবন। তাঁদের পরিবার, প্রিয়জন ও বন্ধুদের থেকে তাঁদের নিষ্ঠুরভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী ঠাকুমা এবং ৪ সন্তানের মা ইয়োচেভেদ ওরপাজ ছুটিতে ছিলেন, তাঁর মেয়ে আয়লা ও ২ নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতে ভারতে এসেছিলেন। তিনি চাবাড হাউসে গিয়েছিলেন সেখানকার পরিচালকদের ধন্যবাদ জানাতে, কারণ তাঁরা তাঁকে কোষের খাবার সংগ্রহে সাহায্য করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় এবং নিষ্ঠুরভাবে তাঁর জীবন ছিনিয়ে নেওয়া হয় তাঁর প্রিয়জনদের কাছ থেকে চিরতরে। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ৪৯ বছর বয়সী নর্মা একজন প্রতিভাবান শিল্পী, আগ্রহী ভ্রমণকারী এবং বহুভাষী ছিলেন। তিনি অনেক মাস ভারত ভ্রমণ করেছিলেন, বিশেষ করে পাহাড়ি পথে ট্রেকিং। সন্ত্রাসীরা যখন চাবাদ হাউসে আক্রমণ করে এবং তাঁকে নির্মমভাবে হত্যা করে, তখন তিনি সেখানে অতিথি হিসেবে অবস্থান করছিলেন। ৩ ছোট বাচ্চার কাছ থেকে তাদের মাকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ৩৭ বছর বয়সী রাব্বি টাইটেলবাউমকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন তিনি চাবাড হাউসের সিনাগ্গে প্রার্থনারত। ভারত সফরের সময় তিনি একটি মাশরুম প্রক্রিয়াকরণ কারখানার তত্ত্বাবধান করছিলেন যেখানে একটি কোষার খাদ্য কোম্পানির উৎপাদন চলছিল। তিনি এক তরুণ স্ত্রী এবং ৮ সন্তানের পরিবার রেখে গেছেন। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ২০০৮ সালের শুরুর দিকে চীনে এক ভয়াবহ ভূমিকম্পে বেঁচে গিয়েছিলেন ২৮ বছর বয়সী বেনজিয়ন ক্রুমান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুম্বাইয়ের চাবাড হাউসেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, তার তরুণ স্ত্রী ও ৩ সন্তানের পরিবারকে চিরতরে রেখে। তাঁকে যখন পাওয়া যায়, তখন তিনি চাবাড হাউসের গ্রন্থাগারে খোলা তালমুদের উপর ঝুঁকে পড়েছিলেন। ক্রুমান তার বন্ধু রাব্বি টাইটেলবাউমের কাজে সহায়তা করার জন্য ভারতে এসেছিলেন। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। রাব্বি গ্যাব্রিয়েল এবং রিভকা হোল্টজবার্গ বিয়ের পরপরই ভারতে চলে আসেন এবং মুম্বাইতে প্রথম চাবাদ হাউস খোলেন, যা সাধারণত নারিমান হাউস নামে পরিচিত। তাঁরা সেখানে কোষের রান্নাঘর স্থাপন করেন এবং প্রতি সপ্তাহে অতিথি ও স্থানীয় বাসিন্দাদের জন্য সাব্বাতের খাবারের আয়োজন করতেন। র্যাবাই গাভরিয়েল মুম্বাইয়ের প্রায় ৫-০ সদস্যবিশিষ্ট ইহুদি সম্প্রদায়ের জন্য নেসেট এলিয়াহু সিনাগগে প্রার্থনাও পরিচালনা করতেন। প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ জন মানুষ সাব্বাতের খাবারে অংশ নিতেন এবং সব ধর্ম, জাতি, ভাষা ও দেশের মানুষকে সেখানে স্বাগত জানানো হতো।
2008 সালের ২৬ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলার সময় রদাবাই গাভরিয়েল ও তাঁর স্ত্রী রিভকা হোল্টসবার্গ, যিনি তখন ৫ মাসের গর্ভবতী, নিষ্ঠুরভাবে এই পৃথিবী থেকে চলে যান। তাঁদের ২ বছর বয়সী ছেলে মোশেকে রক্ষা করেন তাঁর আয়া সান্দ্রা স্যামুয়েল, যিনি অচেতন মা-বাবার পাশে শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে তাঁকে তুলে নিয়ে ভবন থেকে পালিয়ে যান, সন্ত্রাসীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। রাব্বি গ্যাব্রিয়েল এবং রিভকা হোল্টসবার্গ ছিলেন এক তরুণ, উষ্ণ, সুন্দর দম্পতি এবং শিশুপুত্র মোশের স্নেহময় পিতামাতা। তাঁরা ইহুদি সম্প্রদায়ের, তাঁদের বন্ধু ও প্রিয়জনদের জন্য ছিলেন আলোর উৎস ও আনন্দের প্রতীক। তাঁদের স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে একটি অপূর্ব উপহার আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা ক্যালিগ্রাফার থুফিক জাকারিয়া এই মর্মান্তিক ঘটনার নিহতদের স্মরণে তৈরি করেছেন এবং যা মুম্বাইয়ের চাবাড হাউসকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আমরা ফিরে এসেছি। আর এবার আমরা একটু ভিন্ন কিছু করতে যাচ্ছি। এবার আমরা স্মৃতির পাতায় ঘুরে ভারতে ইহুদি জনগণ এবং তাদের সমৃদ্ধ ইতিহাস নিয়ে কথা বলব। এরপর আমরা কথা বলব ভারতীয় ইহুদি এবং মুসলিম জনগণের মধ্যে বিশেষ এবং অনন্য বন্ধুত্বর ব্যাপারে। ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে বসবাস করছে, সম্ভবত হাজার হাজার ধরে। মিজোরাম ও মণিপুরের বেনি মেনাসে সম্প্রদায়ের মতো কিছু ইহুদিকে প্রাচীন ইসরায়েলি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর বলে মনে করা হয়, যারা হাজার বছর আগে লেভান্ট অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরতে ঘুরতে এই ভূখণ্ডে এসে পৌঁছেছিলেন। লিখিত ইতিহাস আমাদের জানায় যে ভারতে আগত প্রাচীনতম ইহুদিদের মধ্যে কিছুজন ছিলেন রোমান নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষ, যারা ১৭৫ খ্রিস্টপূর্বাব্দে কোঙ্কণ উপকূলে বাসাতি স্থাপন করেছিলেন। এই ইহুদিরা বেনে ইসরায়েল নামে পরিচিত। পরবর্তী যে ইহুদি সম্প্রদায় ভারতে আগমন করে, নাগেরকৈল ইহুদি বা সেন্ট থমাস ইহুদি, তারা তুলনামূলকভাবে সংখ্যায় ছিল ছোট। এরা ছিল যিশুর শিষ্য সেন্ট থমাসের ইহুদি অনুসারী। তারা খ্রিস্টীয় ৫২ সালে ইসরায়েল থেকে বর্তমান কন্যাকুমারীতে তাঁর সঙ্গে আসেন তাঁদের রাবাই যিশুর, যাকে হিব্রু ভাষায় ইয়েশুয়া বলা হয়, শিক্ষাবাণী প্রচার করতে। পরবর্তী যারা আগমন করেছিল তারা ছিলেন কোচিন ইহুদিরা, যাদের ১৪৯২ খ্রিস্টাব্দে ক্যাথলিক ধর্মাবলম্বীরা স্পেন থেকে বহিষ্কার করে। ১৬ শতকে স্প্যানিশ ইনকুইজিশনের হাত থেকে পালিয়ে কিছু পর্তুগিজ ও স্প্যানিশ ইহুদি ভারতে এসে গোয়া ও চেন্নাইয়ে বাসাতি স্থাপন করেন। তারা গোয়ান ইহুদি ও মাদ্রাজ ইহুদি হিসেবে পরিচিত হন। ১৮৩৯ সালে ইরানের মাসহাদ শহরে নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে একদল ইহুদি পাঞ্জাবে আশ্রয় নেন, যেখানে শিখ মহারাজা রঞ্জিত সিং তাদের স্বাগত জানান এবং সুরক্ষা প্রদান করেন। অবশেষে ১৮ শতকে বাগদাদি ইহুদিরা ইরাক থেকে ভারতে আগমন করেন। ১৯ শতকের শুরুতে দাউদ পাশা বাগদাদে ইহুদিদের প্রতি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠলে ইহুদিদের দ্বিতীয় অভিবাসন ঘটে। যেখানে ইউরোপ এবং লেভান্ট জুড়ে ইহুদিদের উপর নির্যাতন চালানো হয়েছিল, সেখানে ভারতে তাদের স্বাগত জানানো হয়েছিল এবং তাদের উন্নতি হয়েছিল। এখন আমরা আপনাদের কিছু ইহুদিদের সম্পর্কে বলব যারা আমাদের দেশে এত ভালো কাজ করেছে, এবং বিশেষ করে সেই সব ইহুদিদের সম্পর্কে যারা ভারতীয় মুসলমানদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নিয়েছিল। গ্যাসপার দা গামা, গাসপার দা ইন্ডিয়া নামেও পরিচিত, ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ ইহুদি অভিযাত্রী যিনি প্রায়শই পর্তুগাল এবং ভারতের মধ্যে বাণিজ্য অভিযানে যাতায়াত করতেন। তিনি কয়েকটি ভারতীয় ভাষা দক্ষ ছিলেন এবং তাই পর্তুগিজদের দোভাষী হিসেবে নিযুক্ত হন এবং অনেক ভারতীয় নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু তাঁর জীবনের এক পর্যায়ে তাকে আলেকজান্দ্রিয়ায় বন্দী করা হয় এবং ভারতে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সৌভাগ্যবশত ইউসুফ আদিল শাহ, বিজাপুরের সুলতান এবং গোয়ার আরব গভর্নর গাসপারকে মুক্তি দেন এবং তাকে তার নৌবহরের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেন। আরেকজন পর্তুগিজ ইহুদি, গার্সিয়া ডি ওর্তা, ১৫০১ থেকে ১৬৪৮, ছিলেন একজন চিকিৎসক, ভেষজবিদ এবং প্রকৃতিবিদ।
তিনি ভেষজ ওষুধ আবিষ্কার করেছিলেন এবং ভারতে ঔষধি ও অর্থনৈতিক উদ্ভিদের উপর বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছিলেন। তিনি আহমেদানগরে একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি নিজাম শাহী রাজবংশের বুরহান নিজাম শাহ প্রথমের রাজচিকিৎসক ছিলেন। তিনি সুলতানের পুত্রেরও শিক্ষক ছিলেন এবং রাজদরবারে তাঁকে রাজকীয় মর্যাদায় সম্মানিত করা হতো, যেখানে তিনি সুলতানের অশ্বারোহী সেনাপতি ফিরাঙ্গি খানের বহুবার সাক্ষাৎ ও ভোজে অংশগ্রহণ করেন। মুসলিম শাসকদের দরবারে ওরতাই একমাত্র ইহুদি ছিলেন না। সম্রাট আকবর এবং জাহাঙ্গীর তাদের দরবারে ইহুদি উপদেষ্টাদের স্বাগত জানাতেন। বিশেষ করে আকবরের ইবাদতখানা বা উপাসনা সভাগৃহে ইহুদিদের ধর্মীয় আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হতো। এটি ছিল এক ধরনের ধর্ম সংসদ যেখানে ইহুদি, জরথুস্ত্রীয়, খ্রিস্টান, হিন্দু, সুন্নি এবং শিয়া সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা একত্রিত হয়ে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। ভারতের মুসলিম শাসকদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইহুদি জনগণ এক বিশেষ মর্যাদাপূর্ণ স্থান অধিকার করেছিলেন। কালিক্টে বসবাসকারী সিরিয়ার ইহুদি বণিক আইজ্যাক সারগন সারগান ছিলেন সুলতান হায়দার আলীর প্রিয় দূত এবং ডাচ ব্যবসায়ী এবং স্থানীয় মালাবার শাসকদের, যেমন ক্যানানোরের আলী রাজা, প্রতিনিধি। কোচিন ইহুদি সম্প্রদায়ের একজন বণিক এবং দূত ডেভিড ইজেকিয়েল রাহাবি মালাবার জনগণের পক্ষে হায়দার আলীর সাথে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মধ্যস্থতায় মহীশূরের সুলতান তার অবরোধ প্রত্যাহার করেন, যা প্রথম মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটায়। ভারতের বিভিন্ন মুসলিম শাসকের অধীনে ইহুদিরা নাগরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1891 সালে জাঞ্জিরার সিদি শাসক নবাব সিদি আহমেদ খান একজন ইহুদি শালম বাপুজি ইসরাইল ওয়ারঘারকরকে তার খারবাড়ি বা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। নবাবের প্রশাসনে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে খান সাহেব উপাধিতে সম্মানিত করা হয়। নবাব এবং তার ইহুদি খারবাড়ি একসাথে এমন সংস্কার বাস্তবায়ন করেন যা ঝাঞ্জিরা রাজ্যকে রূপান্তরিত করে ফসলের উৎপাদনশীলতা এবং রাজ্যের রাজস্ব বৃদ্ধি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশে জাঞ্জিরার ইহুদি সম্প্রদায় সমৃদ্ধ হয়ে ওঠে এবং তাদের জন্য নির্মিত হয় সিনাগোগ, উপাসনাগৃহ ও কবরস্থান। 18 শতকে কোচিন ইহুদিরা কুরআনের প্রাচীনতম এবং সম্ভবত প্রথম হিব্রু অনুবাদ করেছিল। ভারতের ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের মধ্যে এটি ছিল একটি না। পারস্য আর্মেনিয়ান সুফি সাধক সারমাত কাশানি মূলত একজন ইহুদি ছিলেন যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে জিউফি বা ইহুদি সুফি বলা যেতে পারে। ভ্রাম্যমাণ ইহুদি নামে পরিচিত কাশানি 17 শতকের শুরুর দিকে ভারতে আগমন করেন এবং মুঘল রাজপুত্র দারা শিকোহের আমন্ত্রণে সম্রাট আকবরের দরবারে উপস্থিত হন। দারা শিকোহ পরে তাঁর একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন। কাশানি ধর্মীয় সমন্বয় এবং মত প্রকাশের স্বাধীনতার অমূল্য নীতি প্রচার করেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ বলেছিলেন, তিনি সারমাদের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক অনুভব করেন, বিশেষত তাঁর চিন্তার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে আপসহীন বিশ্বাসের কারণে। ভারতে ইহুদি সুফিদের জিউফাই অর্থাৎ যাঁরা ইহুদি ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন সংখ্যা নেহাত কম নয়। স্যামুয়েল ফাইজিরা হামিন একজন ইহুদি মুসলিম চিত্রশিল্পী, যিনি 20 শতকের শুরুতে দিকে তাঁর দর্শনীয় রাজস্থানী চিত্রকর্ম এবং মুঘল মিনিয়েচারের জন্য বিখ্যাত ছিলেন। আন্না মোলকা আহমেদ একজন প্রভাববাদী ইমপ্রেশনিস্ট শিল্পী যিনি ভারত বিভাজনের পূর্বে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। থিয়েটার ব্যক্তিত্ব এবং নাট্যকার পার্ল পদ্মসী, যিনি মুম্বাইতে নিজস্ব থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন এবং খট্টা মিঠা, জুনুন, বাতো বাতো মে, কামসূত্র, আ টেল অফ লাভ ও সাচ আ লং জার্নির মতো হিন্দি ও ইংরেজি ছবিতে অভিনয় করেন। বলিউড অভিনেত্রী এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম, প্রমিলা প্রথম মিস ইন্ডিয়া 1947, বিজয়ী, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং বেকসুর, উল্টি গঙ্গা, হামারি বেটি, কাঞ্চন, বসন্ত, নসিব সহ বহু বলিউড ছবিতে অভিনয় করেন। নাকি জেহান, প্রমিলার কন্যা, যিনি 1967 সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেন।
তারা একমাত্র মামেয়ে জুটি যারা এই সম্মান অর্জন করেছেন। হায়দার আলী প্রমিলার জৌফের পুত্র, যিনি নিজেও বলিউড তারকা ছিলেন। তিনি মুঘলে আজম, শ্রী ৪২০ ওয়েতনের মতো ছবিতে অভিনয় করেন এবং আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক চলচ্চিত্র যোধা আকবরের চিত্রনাট্যকার ছিলেন। সবচেয়ে বিখ্যাত জিওফের মধ্যে একজন হলেন ইউসুফ হামিদ। তিনি মুসলিম শিল্পপতি খাজা আব্দুল হামিদের পুত্র, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। ইউসুফের মা লুবা ডারজানস্কা ছিলেন একজন লিথুয়ানিয়ান ইহুদি যিনি জার্মানিতে নাৎসি নির্যাতনের হাত থেকে পালিয়ে ভারতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে এসেছিলেন। ইউকু নামে পরিচিত হামিদ হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি সিপোলার কোটিপতি সিইও। তিনি তাঁর মৌলিক গবেষণা, নিরলস প্রচেষ্টা এবং উন্নয়নশীল দেশগুলিতে এইডস, যক্ষ্মা, হাঁপানি ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য জরুরি ওষুধ সরবরাহে সক্রিয় ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন। ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ, দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করে। জেওফায় সমীকরণ উভয় দিকেই যায়, যেমন অনেক ইহুদি মুসলিম ঐতিহ্যের সাথে জড়িত ছিলেন এবং গ্রহণ করেছিলেন, তেমনি অনেক বিশিষ্ট ভারতীয় মুসলিমও ইহুদিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভারতে মুসলিম জীবনে ইহুদি প্রভাবের সবচেয়ে উল্লেখযোগ্য প্রমাণ হল ভারতের সমসাময়িক আধুনিক শিল্প দৃশ্য। ১৯৩০-১৯৪০-এর দশকে অনেক ইহুদি ইউরোপে ইহুদি বিদ্বেষ এবং নাৎসি নির্যাতন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যে ছিলেন কেট ল্যাংহ্যামার, কার্ল ইমানুয়েল স্লেসিঞ্জার, এম্যানুয়েল স্কোজিঞ্জার এবং রুডলফ ভন লেডেন, রডলফ ভন লেডেন। এই তিন শিল্প অনুরাগী এবং সংগ্রাহক ভারতের শিল্প আন্দোলনে গভীর প্রভাব ফেলেন এবং মুসলিম শিল্পী মকবুল ফিদা হুসেন এবং সৈয়দ হায়দার রাজার ক্যারিয়ার প্রচার ও সূচনা করার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলেছিলেন। বলিউডের অনেক মুসলিম ও ইহুদি নীতি ও লোককাহিনী দ্বারা প্রভাবিত হয়েছেন। ১৯৫৮ সালের ইহুদি অর্থাৎ জিউ চলচ্চিত্রটি ছিল কোটি ঐতিহাসিক কল্পনাভিত্তিক নাটক, যেখানে রোমানদের দ্বারা ইহুদিদের নিপীড়নের কাহিনী তুলে ধরা হয়। এটি মুহাম্মদ শাহের উপন্যাস অবলম্বনে ওয়াজাহাত হুসেন মির্জা চাঙ্গেজি লিখেছেন। ছবিতে অভিনয় করেন দিলীপ কুমার, মোহাম্মদ ইউসুফ খান, মীনা কুমারী, মাহজাবিন বানো, নাজির হোসেন এবং নিগার সুলতানার মতো ব্যক্তিত্বরা। বলিউড ছিল ইহুদি এবং মুসলিমদের মধ্যে চূড়ান্ত মিলনস্থল এবং মিশ্রণের কেন্দ্রবিন্দু। যেমন ইহুদি চলচ্চিত্রে মুসলিম অভিনেতারা ইহুদি চরিত্রে অভিনয় করেন, তেমনি ইহুদি অভিনেতা-অভিনেত্রীরা মুসলিম ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। এই তিনজন ইহুদি অভিনেতা, নূর জাহান ও আনারকলি অ্যানি স্যামসন ছিলেন আরেকজন ইহুদি যিনি ভারতের মুসলিম সমাজে বিরাট প্রভাব ফেলেছিলেন। ১৯৩৯ সালে তিনি মুম্বাইয়ে আঞ্জুমান ইসলাম সাইফ তৈয়বজি গার্লস হাই স্কুল এবং জুনিয়র কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম অধ্যক্ষ হন। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে ৫,০০০-এরও বেশি মুসলিম ছাত্রী পড়াশোনা করে। স্যামসন ছিলেন মুসলিম মেয়েদের শিক্ষার অগ্রগতিতে একনিষ্ঠ পথপ্রদর্শক ও অগ্রণী কর্মী। জোস হোরোভিৎজ ছিলেন আরেকজন ইহুদি শিক্ষাবিদ এবং পণ্ডিত যিনি ১৯০৭-১৯১৪ সাল পর্যন্ত আলিগড়ের মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আরবি ও ইসলামী অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ভারত সরকারের হয়ে সারা দেশ থেকে সংগৃহীত ১২,০০০-এরও বেশি মুসলিম শিলালিপি আরবি ও ফার্সি ভাষায় সংকলন ও অনুবাদে কাজ করেছিলেন। আরেকজন ইহুদি র্যাচেল রুবেন মুসলিম প্রকৃতিবিদ এবং পক্ষীবিদ হুমায়ুন আব্দুল আলীর প্রতি একটি সুন্দর জীবনী এবং শ্রদ্ধাঞ্জলি লিখেছিলেন। হুমায়ুন ছিলেন ভারতের বার্ডম্যান, সেলিম আলীর খুরতুত ভাই রুবেন ছিলেন আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির একজন নির্বাহী সদস্য, যেখানে তিনি হুমায়ুন আব্দুল আলীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন। ভারতীয় ইহুদি এবং মুসলিম সম্প্রদায় যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে এসেছে এবং একে অপরের ধর্মীয় কর্মকাণ্ডে একাধিক ঘনিষ্ঠ উপায়ে সম্প্রীতির সাথে অংশগ্রহণ করে আসছে। বিংশ শতকের শুরুর দিকে জব্বলপুরে একটি ক্ষুদ্র ইহুদি সম্প্রদায় ছিল, যা এতটাই ছোট যে তাদের নববর্ষের শোভাযাত্রায় শহরের মুসলিম বাসিন্দারাও অংশ নিতেন।
তাঁরা রেল স্টেশন থেকে শুরু করে জুদাহ কম্পাউন্ডের উপাসনাগৃহ পর্যন্ত নাচে গানে আনন্দে মেতে উঠতেন এবং ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তোরাহ বহন করে নিয়ে যেতেন। আজ ভারতে অনেক শহরে ইহুদি সম্প্রদায়ের সংখ্যা কমে মাত্র হাতে গোনা কয়েকজনে দাঁড়িয়েছে, সেখানে তাঁদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলির রক্ষণাবেক্ষণে মুসলিম পরিবারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুসলিম পরিবারগুলি এখন কলকাতার ৩টি প্রধান সিনাগগ, বেথেল, ম্যাগেন ডেভিড এবং নেভেহ শালোমের দেখাশোনা করে। কলকাতা, বেঙ্গালুরু, কোচিন এবং মুম্বাইয়ের কবরস্থানগুলিও মুসলমানদের তত্ত্বাবধানে। তাঁদের যত্ন ছাড়া এই স্থাপনাগুলি আজ অবহেলিত হয়ে পড়ত। মোহাম্মদ আব্দুল ইয়াসিন এবং তার ছেলে হলেন মুম্বাইয়ের একমাত্র সমাধি খোদাইকারী যারা হিব্রু ভাষায় সমাধিফলক খোদাই করেন। কিন্তু কেবল ইহুদি স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ক্ষেত্রেই মুসলিমরা নিবিড়ভাবে জড়িত নয়, তারা ইহুদি ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতার নাহুম অ্যান্ড সন্স নামক ইহুদি বেকারির সমস্ত পণ্য মুসলিম বেকারদের দ্বারা তৈরি। ভারতের একমাত্র হিব্রু শিক্ষক হলেন একজন ধর্মপ্রাণ মুসলিম খুরশিদ ইমাম, এবং কোচিনের শেষ ইহুদি সারা কোহেন তার মুসলিম তত্ত্বাবধায়ক এবং সহকারী তাহাকে হিব্রুতে পড়তে এবং সূচিকর্ম করতে শিখিয়েছিলেন, যাতে তিনি হিব্রু সূচিকর্ম করা রুমাল বিক্রি করতে পারেন। এই সব সম্পর্ক, যেখানে মুসলিমরা ইহুদি ঐতিহ্যকে সম্মান করে, লালন করে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে, ভারতের ধর্মীয় সহনশীলতা ও মানবিক সংলাপের এক অনন্য অধ্যায়। এই ভিডিওটি ২৬ নভেম্বর এর চাবাদ হাউসের শহীদদের রোনে একটি আন্তরিক প্রয়াস, একটি স্মৃতিচারণ যা মানুষকে একত্রিত করার উদ্দেশ্যে নির্মিত। আমরা আশা করি এটি আপনাদের কাছে তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক বলে মনে হয়েছে। শুভেচ্ছা, সালাম এবং শালোম। আমার নাম জাহাক তানভীর এবং আজ আমি ২৬শে নভেম্বর ২০০৮ তারিখে চাবাদ হাউস মর্মান্তিক ঘটনার ইহুদি শহীদদের স্মরণে প্রার্থনা করছি ও তাঁদের প্রতি শ্রদ্ধান জানাচ্ছি। ইজোচেভেদ অরপাজ, নর্মা শোয়ার্জব্লাট রাবিনোভিচ, রাব্বি লিবিস টিটেলবাউম, বেন্টজিয়ন ক্রুম্যান এবং রাব্বি গ্যাব্রিয়েল হোল্টজবার্গ এবং রেবেকজিন রিভকা হোল্টজবার্গ। তাঁদের স্মৃতি আশীর্বাদ হোক। আমি এই সুযোগে ভারতীয় মুসলিম এবং ইহুদিদের মধ্যে বন্ধুত্বের কথা স্মরণ করতে চাই, যা যুগ যুগ ধরে ঘনিষ্ঠ, পবিত্র এবং গভীরভাবে লালিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন নাৎসিরা ইউরোপ জুড়ে ইহুদিদের খুঁজে বের করে নিপীড়ন চালাচ্ছিল, তখন মহীশূরের দেওয়ান, প্রধানমন্ত্রী স্যার মির্জা ইসমাইল তার প্রভাব ব্যবহার করে নির্যাতিত ইহুদিদের সাহায্য করার উদ্যোগ নেন। স্যার মির্জা মুহম্মদ ইসমাইল আমিনুল মুলক ছিলেন একজন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। ১৯৩৯ সালে তিনি অটো কোনিগসবার্গার আটকনাইক্সবার্গার নামে একজন জার্মান ইহুদি স্থপতিকে মহীশূরে আমন্ত্রণ জানান এবং তাকে রাষ্ট্রীয় স্থপতি এবং পরিকল্পনাবিদ হিসেবে নিযোগের প্রস্তাব দেন। ১৯৩৩ সালে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের দক্ষতার সাথে নকশা করার জন্য পুরস্কারপ্রাপ্ত একজন বিখ্যাত স্থপতি কোনিগসবার্গার অবশেষে জার্মানি থেকে পালিয়ে মিশরে চলে যান, কারণ ইউরোপে নাৎসি নির্যাতন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তার কাকা ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ ম্যাক্স বোয়ান, যিনি জার্মানি থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। বর্নই ছিলেন সেই ব্যক্তি যিনি তার ভাগ্নে স্যার মির্জা ইসমাইলের সাথে যোগাযোগ করেছিলেন, যার ফলে পরবর্তীকালে স্যার মির্জা ইসমাইল কোনিগসবার্গারকে আমন্ত্রণ জানান এবং চাকরির প্রস্তাব দেন। সেই সময় ব্রিটিশরা ভারত শাসন করছিল এবং তারা ভারতীয়দের জন্য বিদেশীদের আমন্ত্রণ জানানো অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছিল যতদূর সম্ভব। স্যার মির্জা ইসমাইল কোনিগসবার্গারের ভিসা পেতে সক্ষম হন, যিনি পরবর্তীতে ভারতের কিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বোম্বেতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টাইফা, বেঙ্গালুরু শহরের বাস স্টেশন এবং বেঙ্গালুরুতে টাউন হল। তিনি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের জন্য নগর পরিকল্পনাও ডিজাইন করেছিলেন এবং যে
আর ডি টাটার দৃষ্টিভঙ্গি নিয়ে জামশেদপুরের জন্য কিছু নগর পরিকল্পনা করেছিলেন। ভারতের স্বাধীনতার পর কোনিগ্সবার্গার ১৯৪৮-১৯৫১ সাল পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবাসন পরিচালক হিসেবে নিযুক্ত হন, যাতে দেশভাগের ফলে বাস্তুচ্যুত শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করা যায়। তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৩০-এর দশকের শেষের দিকে স্যার মির্জা ইসমাইলের আমন্ত্রণে ভারতে আসা আরেক বিখ্যাত ইহুদি ব্যক্তিত্ব ছিলেন মরিস ফ্রাইডম্যান। ইসমাইলের অনুরোধে ফ্রাইডম্যান বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির জন্য বেঙ্গালুরুতে একটি কারখানা স্থাপন করেন। এর কিছুদিন পরই ফ্রাইডম্যান রমন মহর্ষির একজন একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন এবং গান্ধীর অনুসারী হয়ে ওঠেন হিসেবে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রকৃতপক্ষে মরিস ফ্রাইডম্যানই গান্ধীর জন্য চরকা, হাতে চালানো সুতা কাটার যন্ত্র, ডিজাইন করেছিলেন। চরকাই পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। ফ্রাইডম্যান আউন্ধ রাজ্যে সংবিধান খসড়া তৈরি করেছিলেন, পাশাপাশি খরাপ্রবণ এই প্রদেশের ৭২টি গ্রামকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তিনি আর কখনও পোল্যান্ডে ফিরে যাননি এবং দুঃখজনকভাবে হলোকাস্টের সময় তার পুরো পরিবার মারা যায়। কোনিগ্সবার্গারের মতো মরিস ফ্রাইডম্যানও স্বাধীনতা লাভের পর ভারতের নাগরিক হয়েছিলেন। আরেকজন ভারতীয় মুসলিম যিনি ইউরোপে ইহুদি বিদ্বেষের মুখোমুখি ইহুদিদের সাহায্য করার চেষ্টা করেছিলেন, তিনি ছিলেন শিল্পপতি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব খাজা আব্দুল হামিদ। তিনি আলিগড়ে এক অত্যন্ত খ্যাতনামা পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃকুলে তিনি ছিলেন সুফি সাধক খাজা আহরারের বংশধর, আর মাতৃকুলে ছিলেন সুজা শাহ, আফগানিস্তানের শেষ দুররানি রাজার বংশধর। তার অন্যান্য আত্মীয়দের মধ্যে ছিলেন মুসলিম সংস্কারক সৈয়দ আহমেদ খান, বিশিষ্ট আইনজীবী খাজা মুহাম্মদ ইউসুফ এবং দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী আব্দুল মজিদ খাজা। খাজা আব্দুল হামিদ যখন ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারত ত্যাগ করেন, তখন তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লিথুয়ানিয়ান ইহুদি ছাত্রী লুবা ডার্কজান্সকা সাথে পরিচিত হন। তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে এবং ১৯২৮ তাঁরা বার্লিনের একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর তারা লিথুয়ানিয়ার ভিলিয়াস শহরের কোরাল সিনাগকে বিয়ে করেন। অবশেষে লন্ডনের একটি রেজিস্ট্রার অফিসে তাদের বিবাহ আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। তারা তাদের প্রথম ছেলের নাম লুবার দাদুর নামে রাখেন ইউসুফ। বিয়ের পর হামিদ এবং লুবা বোম্বেতে বসবাস শুরু করেন, যদিও ইউরোপে নিয়মিত যাতায়াত করতেন। ধীরে ধীরে তাঁরা ইউরোপে ইহুদি বিরোধিতার ভয়াবহ বৃদ্ধি লক্ষ্য করেন। তার এক সফরে কিছু জার্মান হামিদকে ইহুদি ভেবে তাকে অপমান করেছিলেন। এই ঘৃণার মাত্রা দেখে তিনি তাঁর ইহুদি বন্ধুদের জার্মানি ছাড়ার অনুরোধ জানান, কিন্তু তৎকালীন অনেক ইহুদি বুদ্ধিজীবীর মতো তারা তার উদ্বেগকে উড়িয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে চিন্তার কিছু নেই। তারপর ১৯৪১ সালের জুনে নাৎসিরা ভিলনিয়াস শহরের বেশিরভাগ ইহুদিদের নির্মমভাবে হত্যা করে। হামিদ তাঁর শ্বশুর-শাশুড়ির জন্য ভারতের ভিসা পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। সৌভাগ্যবশত লুবার ভাই ইতিমধ্যেই বোম্বেতে তার কোম্পানিতে তার জন্য কাজ করছিলেন এবং তার বোন মস্কো পালিয়ে গিয়েছিল। অবশেষে যখন লুবার বাবা-মায়ের ভিসা আসে, তখন দুঃখজনকভাবে অনেক দেরি হয়ে যায়। ভিসা অনুমোদনের ২ সপ্তাহ আগেই ডারচান্সকা পরিবার নিহত হন। ২০০৫ সালে ইউসুফ তার অভূতপূর্ব গবেষণা, অসাধারণ নেতৃত্ব এবং উদার দানশীলতার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। বিশ্বযুদ্ধের পরেও ইহুদি ও মুসলিম বন্ধুত্বের উদাহরণ অব্যাহত ছিল। এক অনন্য উদাহরণ হলেন ম্যাকডোনা ফ্রাইডম্যান, যিনি ফরি নেহরু নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন হাঙ্গেরীয় ইহুদি, যিনি বিয়ে করেন ভারতীয় কূটনীতিক ব্রজ কুমার নেহরুকে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর খুড়তুতো ভাই। ১৯৪৭ দেশভাগের পর ফরি দিল্লির পুরানা কিলা এবং হুমায়ুনের সমাধি শিবিরে আশ্রয় নেওয়া মুসলিমদের সমর্থন ও সুরক্ষার জন্য গঠিত জরুরি কমিটির একমাত্র মহিলা সদস্য হন। ফরি তাদের নিরাপত্তা এবং অধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তিনি শরণার্থী মহিলাদের তৈরি সেলাই এবং সূচিকর্মের কাজ বিক্রির জন্য একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন, যাতে তাদের আর্থিক স্বনির্ভরতা ও আত্মসম্মান বজায় থাকে। ফরি ছিলেন ইহুদি নারীবাদীদের একজন যারা মুসলিম নারীদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। এই ধারায় আরও উল্লেখযোগ্য নাম হল র্যাচেল আশকেনাজি, প্রথম মহিলা আইনজীবী যিনি হাইকোর্টে আইন চর্চা করেছিলেন, এবং রেজিনা গুহা, যিনি ছিলেন নারীবাদী আইনজীবীদের মধ্যে অন্যতম যিনি নারীদের আইন চর্চার অধিকার দাবি করে লড়াই করেছিলেন। এই ২ ইহুদি আইনজীবী পর্দানসীন মুসলিম নারীদের আইনি পরামর্শ পাওয়ার অধিকারের জন্য নিরলসভাবে ওকালতি করেছিলেন। অনেক বিশিষ্ট মুসলিম ইহুদি নারীদের প্রগতিশীল প্রচেষ্টায় সমর্থন করেছিলেন। ইহুদি শিক্ষিকা অ্যানি স্যামসন
ছিলেন আঞ্জুম ইসলাম মুসলিম মেয়েদের স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং অধ্যক্ষ। তৈয়বজি প্রথম বা শেষ মুসলিম ছিলেন না যিনি একজন ইহুদি নারীকে মুসলিমদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও পরিচালনা করতে আমন্ত্রণ জানান। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ প্রতিষ্ঠাতা জাকির হোসেন, আবিদ হোসেন এবং মোহাম্মদ মুজিব তাদের বার্লিনের ইহুদি বন্ধু গেরদা ফিলিপসবর্নকে জর্ডা ফিলিপসবর্ন তাদের সাথে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলার কাজে যুক্ত করেন। বার্লিনে অধ্যয়নকালে তারা তিনজনই গেরদাকে গান্ধীর আত্মনির্ভরতা এবং স্বাধীনতার জন্য অহিংস সংগ্রামের ধারণার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্নে অনুপ্রাণিত হয় গার্ডা তাঁর সচ্ছল পরিবার ও বার্লিনে সফল অপেরা গায়িকা হিসেবে গড়ে ওঠা জীবন ছেড়ে 1932-1933 তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন জাকির হোসেন, যিনি পরবর্তীতে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হবেন, ব্যক্তিগতভাবে তাকে তার তত্ত্বাবধানে থাকা শিশুদের সাথে পরিচয় করিয়ে দেন এই বলে, এটি তোমার আপা জান, যিনি জার্মানি থেকে এসেছেন। তিনি তোমার সাথে থাকবেন এবং তোমার দেখাশোনা করবেন। আপা জান উর্দুতে স্নেহের একটি শব্দ যার অর্থ বড় দিদি। আজ গেরদার কবর জামিয়ার মুসলিম কবরস্থানে রয়েছে এবং এটি উর্দু এবং ইংরেজি উভয় ভাষায় খোদাই করা আছে। গেরদা ফিলিপসবর্ন আপজান, এপ্রিল ৩০, ১৮৯৫, ১৪ এপ্রিল ১৯৪৩, ১ জানুয়ারি ১৯৩৩, ১৪ এপ্রিল ১৯৪৩ তো জামিয়া মিলিয়া ইসলামিয়াতে কাজ করেছেন। জর্ডা ফিলিপসবর্ন অ্যাপাজেন, এপ্রিল ৩০, ১৮৯৫, এপ্রিল ১৪, ১৯৪৩, সার্ভ জামিয়া মিলিয়া ইসলামিয়া ফ্রম জানুয়ারি ১, ১৯৩৩ টু এপ্রিল ১৪, ১৯৪৩। গার্ডা ফিলিপসবর্ন প্রথমে উর্দু ভাষার একটি শব্দও জানতেন না, কিন্তু ধীরে ধীরে তিনি ভাষাটি রপ্ত করেন এবং উর্দুতেই তাঁর ছাত্রছাত্রীদের পাঠদান শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পায়ামি তালিম, যার অর্থ শিক্ষার বার্তা, পত্রিকার মাধ্যমে তার ছাত্রদের কাছে অসংখ্য চিঠি লিখতেন এবং তার ছাত্রদের তাদের নিজস্ব চিঠির উত্তর দিতে উৎসাহিত করতেন। এই চিঠিপত্রে আলোচনা হতো শিক্ষাগত বিষয়, বর্তমান ঘটনা, বিশ্ব ঘটনাবলী এবং বিদেশি দেশ সম্পর্কে জ্ঞান থেকে শুরু করে সৃজনশীল লেখালেখি এবং কল্পকাহিনী। তিনি শিশুদের কাছে একজন শিক্ষকের চেয়েও বেশি কিছু ছিলেন, তিনি ছিলেন শিশুদের অভিভাবক, যিনি প্রতিদিন তাদের স্নান করাতেন, তাদের চুল ধোয়া এবং তেল দিতেন, তাদের স্বাস্থ্যবিধি তদারকি করতেন, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং শিল্প ও কারুশিল্পের শখের আয়োজন করতেন এবং তার উপর অর্পিত শিশুদের লালন পালন করতেন। এই সুন্দর গল্পগুলি স্পষ্টভাবে প্রকাশ করে যে ভারতীয়রা কখনও ইহুদিদের প্রতি বিদ্বেষ পোষণ করেনি, প্রকৃতপক্ষে ভারতীয় মুসলমানরা তাদের ইহুদি ভাইবোনদের সাথে আত্মীয়তা এবং বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন গড়ে তুলেছিল। ভারতীয় মুসলিম এবং ইহুদিদের মধ্যে সাক্ষাৎ এবং মিলনের তালিকা অফুরন্ত। তবে আশা করি আমি ভারতে দুই জাতির মধ্যে যে আত্মিক সম্পর্ক ছিল, এখনও আছে এবং সর্বদা থাকবে তার একটি সারাংশ দিতে পেরেছি। চিরন্তন বন্ধুত্বের গল্পটি দেখার জন্য এবং প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সালাম ও শালোম।